আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপ বাংলাদেশের খেলা হচ্ছে না। টি-20 ওয়ার্ল্ড কাপের 2 বছরের প্রস্তুতির সময় নিয়ে গত 2 বছর ধরে এতগুলো টি-20 সিরিজ খেলে, এশিয়া কাপ খেলে সবকিছু প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যখন ভাবছিল যে তারা এবারে বিশ্বকাপে ভালো একটা মিশন নিয়ে যাবে, অন্তত সেমিফাইনালে যাওয়ার চেষ্টাটা করবে, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না। এবং সেটা অনেকটাই আমরা জানি কি কারণে। বাট আলটিমেটলি বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশের কিন্তু খুব ভালোই হয়েছিল আমার কাছে মনে হয়। এবং বাংলাদেশ যে স্কোয়াডটা ঘোষণা করেছিল, একটা দুটো নাম বাদ দিলে বিপিএল এর পর আমরা কিন্তু সেই নামেও হয়তো পরিবর্তন দেখতে পারতাম, এবং ফাইনাল স্কোয়াডে হয়তো আমরা বেস্ট পসিবল যেই স্কোয়াডটা হতে পারতো 15 সদস্যের, সেই স্কোয়াডটাই আমরা হয়তো পেয়ে যেতাম যারা বিশ্বকাপে যেত, গিয়ে হয়তো খেলতো। বাট সেটা তো হচ্ছে না, ইটস আ হাইপোথেটিক্যাল থিং। তবে এই যে 15 সদস্যের স্কোয়াড, তার মধ্যে 14 জন প্রস্তুতি নিয়েছেন বিপিএলটা খেলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এবং সেখানে মোটামুটি ভালো খারাপ মিলিয়ে অনেকেরই সময় গিয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি তাসকিনের কথা বলি, তিনি ইনজুরিতে পড়ে গিয়েছিলেন, খুব একটা ভালো সময় তার যায়নি। তার জায়গায় যদি রিপ্লেসমেন্ট চিন্তা করা হতো, নিশ্চয়ই রিপন মণ্ডলের মতো ক্রিকেটাররা হয়তো উঠে আসতে পারতেন, স্কোয়াডে হয়তো তাদের জায়গাটা নিয়ে ফেলতে পারতেন। এবং আমরা স্পিন ডিপার্টমেন্টে যদি বলি, সেখানে নাসুম ভালো করেছেন, শেখ মেহেদী ভালো করেছেন। তাদের পাশাপাশি আরও একজন স্পিনার আছে যাকে নিয়ে মূল আলোচনাটা আমি করতে চাই, তার কথায় আসবো পরে। বোলিং এর থেকে বেশ কিছু পরিবর্তনের সুযোগ থাকলেও থাকতে পারতো, একটা দুটো জায়গায় নিশ্চয়ই পরিবর্তন থাকতে পারতো। ব্যাটিং এর জায়গাটা তো অনেকেই বলছিলেন নাজমুল হোসেন শান্ত যেহেতু তত ভালো খেলেছেন, তিনি কি কন্টেনশনে থাকতে পারতেন কিনা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের স্কোয়াডের সদস্য হওয়ার জন্য। এবং এছাড়াও সাইফ হাসানের অফ ফর্মটা একটা শঙ্কার কারণ ছিল। সো ওভারঅল একটা আলোচনার ভিতরে আমরা ছিলাম যে বাংলাদেশ দলটা আসলে কিভাবে যাবে, কি ফর্মে যাবে এবং কি করবে। তবে এই 14 জন বিপিএল এ পারফর্ম করেছেন, এই 14 জন বিপিএল এ তাদের প্রস্তুতি সেরেছিলেন। একজন ক্রিকেটার ছিলেন যিনি বিগ ব্যাশ লিগে এই বিশ্বকাপে প্রস্তুতিটা সেরেছিলেন, তার নাম হচ্ছে রিশাদ হোসেন। মঈন আলী, আপনার মনে থাকার কথা, সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছিলেন এবারে বিপিএল এ। তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসানের পর বা তামিম ইকবাল তাদের পর আসলে নেক্সট বিগ সুপারস্টার বাংলাদেশের ক্রিকেটে কে আছে। তিনি কিন্তু অনেক সময় নিচ্ছিলেন, তিনি আসলে বুঝতেই পারছিলেন না যে এই কারেন্ট স্কোয়াডের মধ্যে কাকে তিনি সুপারস্টার বা ভবিষ্যতের সুপারস্টার চিন্তা করতে পারেন। তবে ঘুরে ফিরে কিন্তু একটা নাম তিনি মেনশন করেছেন শুরুতেই, সেটা হচ্ছে রিশাদ হোসেন। এবং তিনি আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা ভালো ইম্প্যাক্ট রাখা শুরু করে দিয়েছিলেন। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, সেখানে কিন্তু বাংলাদেশের টপ উইকেট টেকার তিনি হয়েছিলেন, এবং 15টা উইকেট তিনি সেই টুর্নামেন্টে তুলে নিয়েছিলেন। রিশাদ হোসেনকে বারবার বিগ ব্যাশ লিগে ডাকা হতো, তিনি এর আগে একবার সুযোগ পেয়েও সেখানে আসলে যেতে পারেননি, এনওসি পাননি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। এবার তাকে এনওসি দেওয়া হয়েছিল, পুরো বিগ ব্যাশ লিগটা তিনি হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন, এবং সেখানে রিশাদ হোসেন দুর্দান্ত পারফর্ম করেছেন। তার ওভারঅল যদি পরিসংখ্যান বলি, 12টা ম্যাচ তিনি খেলেছেন সেখানে, যার মধ্যে একটা ম্যাচে বোলিং করতে হয়নি, 11টা ইনিংসে তিনি বল করেছেন, এবং সেখানে তিনি 15টা উইকেট তুলেছেন, 7-এর উপরে রান দিয়েছেন প্রতি ওভারে, যেটা একজন লেগ স্পিনারের জন্য বিগ ব্যাশ লিগের মতো একটা টুর্নামেন্টে অসাধারণ একটা বোলিং ফিগার। এবং বিগ ব্যাশ লিগে রিশাদের ইম্প্যাক্টটা কেমন আসলে, সেটা তার কলিগসদের কথায় বা ধারাভাষ্যকারদের কথায় কিন্তু ফুটে ওঠে। শুরু থেকে তিনি যখন বল করছিলেন, তার বোলিংটাকে বেশ প্রশংসা করেছেন রিকি পন্টিংদের মতো তারকারা, অন্যান্য যারা কমেন্ট্রিতে ছিলেন এই বিগ ব্যাশ লিগে, তারা কিন্তু সবাই বলেছেন এক কথায় যে রিশাদ হোসেন আসলেই খুব ভিন্নধর্মী একজন লেগ স্পিনার, এবং বাংলাদেশের পক্ষে তো বটে, ওয়ার্ল্ড ক্রিকেটে একটা অ্যাসেট হিসেবে তিনি হয়তো সামনের দিনগুলোতে ছুটে আসবেন। রিশাদের শুধুমাত্র যে বোলিংটা তার ভালো গুণ সেটা নয়, তিনি যথেষ্ট ফিট একজন ক্রিকেটার, এবং এই মুহূর্তে বাংলাদেশের সেরা ফিল্ডারদের কাতারেও কিন্তু তাকে ফেলে দেওয়া যায়। দুর্দান্ত ফিল্ডিংটাও তিনি করেন, সেটা তিনি এবার বিগ ব্যাশ লিগেও হোবার্ট হারিকেন্সের হয়ে করেছেন। তবে তার বোলিংটা নিয়ে আমরা ফোকাস করতে পারি। এই পারফরমেন্স যেটা তিনি করেছেন, 12 ম্যাচ থেকে 15টা উইকেট, সেখানে কিন্তু তিনি 2টো উইকেট করে নিয়েছেন 4টা ইনিংসে, 3টা উইকেট পেয়েছেন 2টো ইনিংসে। তার সেরা বোলিং ফিগার ছিল 26 রানে 3 উইকেট, এবং একটা উইকেট পেয়েছেন একটা ইনিংসে, আর বাকি 5টা ইনিংসে তিনি আসলে কোনো উইকেট পাননি। সো ওভারঅল রিশাদের যেই পারফরমেন্স, সেটা তার সতীর্থদেরকে তো হেল্প করেছেই। হোবার্ট হারিকেন্স তারাও কিন্তু ওই কোয়ালিফায়ার্স পর্যন্ত চলে গিয়েছিল, ফাইনালে যেতে পারেনি একটুর জন্য, বাট দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি গুড ফাইট ফ্রম হোবার্ট হারিকেন্স, এবং রিশাদ সেখানে দুর্দান্ত একটা ভূমিকা রেখেছেন। তার পারফরমেন্সের ভালো দিকের ব্যাপারে আরও একটা ধারণা যদি আপনাদের দেই, রিশাদ এই যে র্যাঙ্কিংটা রয়েছে, টপ উইকেট টেকারদের যে লিস্ট রয়েছে, সেখানে রিশাদ 9 নম্বরে আছেন, এবং 9 নম্বরে তিনি রয়েছেন। এই তার এক ধাপ উপরেই কনলি নামের একজন অস্ট্রেলিয়ান লেফট আর্ম স্পিনার, তিনি পার্থ স্কচার্সের হয়ে খেলেছেন, যে দলটা আবার চ্যাম্পিয়ন হয়েছে এবার। বাট তিনি এবং রিশাদ ছাড়া টপ 10-এ আর কোনো বোলারের তালিকায় কিন্তু কোনো স্পিন বোলার নেই, অর্থাৎ তিনি দুজন স্পিনারের একজন যারা টপ 10
বেস্ট বোলার্সদের মধ্যে বা টপ 10 হাইয়েস্ট উইকেট টেকার্সদের মধ্যে জায়গা করে নিয়েছেন বিগ ব্যাশের মতো একটা লিগে। সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এবং ঋষাদের প্রস্তুতিটা যে আসলে অন্যরকম হয়েছে সেটা একটা প্রমাণ আমরা বুঝতেই পারছি যে অবভিয়াসলি বিপিএল এর সঙ্গে যদি আমরা বিগ ব্যাশকে কম্পেয়ার করি, সেখানকার ক্রিকেটের কোয়ালিটির হিসেবটা যদি ধরি, ব্যাটারদের কোয়ালিটির কথা যদি হিসেব করি, উইকেটের কোয়ালিটির কথা যদি হিসেব করি, ডেফিনেটলি ইটস ভেরি মাচ হার্ডার টু বোল ইন বিগ ব্যাশ লিগ। কম রান খরচ করা, উইকেট তুলে নেওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু একেবারেই সহজ কোনো কাজ নয়। এবং সেই জায়গাটাতে ঋষাদ ডেফিনেটলি বাংলাদেশের অন্যান্যদের তুলনায় বেশ বেটার প্রিপারেশন নিয়েছেন। স্পেশালি আমি বলবো নাসুমের তুলনায় বেটার প্রিপারেশন নিয়েছেন, কারণ নাসুম এমন সব উইকেটে বোলিং করেছেন এবারে বিপিএলে যেটা খানিকটা স্পিনারদেরকে হেল্প করছিল, এবং সে কারণেই নাসুমের ভালো পারফরমেন্সটা অপ্রত্যাশিত ছিল না। তবে ঋষাদ যে এত ভালো করবেন সেটা আবার হয়তো অনেকেই প্রত্যাশা করেননি বিগ ব্যাশ লিগে গিয়ে, এবং তিনি সেরকম একটা ইম্প্যাক্ট রেখেছেন। সর্বশেষ বিগ ব্যাশ লিগে একজনই তো খেলেছেন সেখানে এর আগে, সাকিব আল হাসান, তার ইম্প্যাক্টটাই আমাদের মনে থাকে। এবং তারপর ঋষাদ তিনি কিন্তু এসছেন, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার ক্যাটাগরির একজন প্লেয়ার আমরা হয়তো আগেই খুব হাইপ আপ করে দিতে চাই না, তবে একটা এলিয়েন কন্ডিশনে গিয়ে সেখানে প্রথমবারের মতো খেলতে গিয়ে এরকম কম্পিটিটিভ একটা ফ্র্যাঞ্চাইজি লিগে এত ভালো পারফরমেন্স করা, এবং শুধুমাত্র তিনি এককভাবে পারফর্ম করেছেন, তার দল ভালো করেনি ব্যাপারটা কিন্তু এরকম নয়, তিনি কিন্তু দলের জয়ে দারুণ কিছু ভূমিকা রেখেছেন। এবং সেটার কারণেই আসলে ঋষাদের অনেকে প্রশংসা করছেন এবারে তার বিগ ব্যাশ লিগের পারফরমেন্সটা নিয়ে। এবং তার বোলিংয়ের যদি টেকনিক্যাল জায়গার দিকে চিন্তা করি, সেখানেও কিন্তু তার বেশ কিছু ইম্প্রুভমেন্ট আমাদের চোখে পড়েছে। একজন লেগ স্পিনারের সাধারণত তিনটা খুব ইম্পর্টেন্ট ভ্যারিয়েশন থাকে, একটা হচ্ছে ফ্লিপার, একটা হচ্ছে বেসিক লেগ স্পিন, এবং একটা হচ্ছে গুগলি। তো এই সময়কার যারা স্পিনার রয়েছেন লেগ স্পিন করেন, অনেকেই কিন্তু গুগলির উপর অনেক বেশি নির্ভরশীল হন। যেমন হাসারাঙ্গা খানিকটা অর্থোডক্স ধরনের একজন স্পিনার, তিনি গুগলি দিতে পারেন, গুগলিতে টার্ন করতে পারেন, তিনি ফ্লাইট দিতে পছন্দ করেন। ঋষাদও কিন্তু সিমিলার প্যাটার্নের একজন বোলার, যদিও হাসারাঙ্গার থেকে একটু জোরে তিনি বল করতে পারেন, এবং তার যে হাইটটা রয়েছে সেটাকে ব্যবহার করে তিনি খানিকটা বাউন্সও আদায় করতে পারেন। অর্থাৎ শেন ওয়ার্ন যে কাজটা করতেন, বলটা ঝুলিয়ে দিতেন, এবং তার হাইট খুব একটা বেশি ছিল না, তিনি লুপ, ড্রিফট, ভ্যারিয়েশন এবং টার্নের উপর ডিপেন্ড করতেন অনেক বেশি। তার ভ্যারিয়েশনগুলো সেভাবে নিয়ে আসতেন। তার ফ্লিপার, গুগলি এবং লেগ স্পিন তিনটাই খুবই এফেক্টিভ ছিল, এবং গুগলিটা অনেক ঘুরতো, লেগ স্পিনটা অনেক ঘুরতো। হাসারাঙ্গা সিমিলার ট্রেড ফলো করতে চান, গুগলিটা বেশ ভালো ঘুরে, তার লেগ স্পিনটাও বেশ ভালো ঘুরে, এবং তিনি ঝুলিয়ে বল করেন। ঋষাদের মধ্যে একটা অন্যরকম ক্যাপাবিলিটি আমরা দেখছি, যে আনিল কুম্বলেকে যদি আপনাদের মনে থাকে, কিংবা শাহিদ আফ্রিদিকে যদি মনে থাকে, একটু জোরের উপর বল করা, হাইটটাকে ব্যবহার করা, বাউন্সটা আদায় করা, ঋষাদ ওই আনিল কুম্বলের সঙ্গে ওই হাসারাঙ্গার একটা মিক্স তৈরি করার চেষ্টা করছেন তার বোলিংয়ে। তিনি লম্বা, তার হাইটটাও ব্যবহার করেন, ফ্লাইটটাও দিতে পারেন, মাঝে মধ্যে জোরেও বল করতে পারেন। আগে যেমন খুব বেশি জোরে বল করতেন, এখন কিন্তু তিনি ফ্লাইট দেয়া শিখছেন, কোন ধরনের উইকেটে কি ধরনের বোলিং করতে হবে সেই ব্যাপারটাও তিনি আয়ত্ত করছেন আস্তে আস্তে করে। এটা একটা দারুণ ডেভেলপমেন্ট। এবং তার ফ্লিপার ইমপ্রুভ করেছে, তার গুগলি তো দারুণভাবে ইমপ্রুভ করেছে। তার 15টা উইকেটের মধ্যে 4টা উইকেট তিনি গুগলি থেকে পেয়েছেন, এবং পুরোপুরি ব্যাটারকে পরাস্ত করে পেয়েছেন। সেগুলো আসলে যে বিবিএল এর যে রিলস হাইলাইটস আছে সেখানেও কিন্তু বারবার চলে আসে, যে তিনি এত দারুণ কিছু ডেলিভারি করেছেন, আনপ্লেয়েবল কিছু ডেলিভারি করেছেন। সো তার গুগলির ডেভেলপমেন্টটা আমরা দেখছি। সেখানকার যে কোচিং স্টাফদের সঙ্গে কাজ করেছেন, সেখানকার যে ড্রেসিং রুমটা তিনি শেয়ার করেছেন তার সতীর্থদের সঙ্গে, এবং যে হাই কোয়ালিটি অপোনেন্টদের এগেনস্টে বোলিং করেছেন, সেগুলোও কিন্তু তাকে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ দিয়েছে। এবং আমার মনে হয় যে যদি প্রস্তুতির কথা বলি, বাংলাদেশের 15 সদস্যের যে স্কোয়াডটা বিশ্বকাপে যাওয়ার কথা ছিল, সেই স্কোয়াডের সবচেয়ে বেস্ট প্রিপারেশনটা বোধহয় ঋষাদ নিয়েছিলেন এবারের ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। এবং আমি বেট ধরে বলতে পারি ঋষাদ বাংলাদেশের পক্ষে টপ উইকেট টেকার হতেন যদি বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপটা খেলতে যেত। সো আনফর্চুনেট ঘটনাটা ঘটলো না, তার এই প্রস্তুতিটা এক প্রকার বিফলেই গেল, কারণ সামনে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ। সো এখন দেখা যাবে যে ওয়ানডে ম্যাচের সংখ্যা বেড়ে যাবে বাংলাদেশের এই বছরে, টি-20 খুব একটা বেশি খেলা হবে না। সো ওই যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ আরও 2 বছর পরে, সেটার প্রস্তুতি কি এখন থেকে নেওয়া শুরু করতে পারেন কিনা সেটি আমরা দেখবো। বাট অবভিয়াসলি ঋষাদের ভালো বোলিংটা আমার কাছে মনে হয় ক্রিকেট বিশ্বই মিস করবে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে। কমেন্ট করে জানিয়ে দিন ঋষাদের ওভারঅল প্রোগ্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে, বিগ ব্যাশটা ফলো করেছেন কিনা, এবং ঋষাদের ফিউচারটা আপনারা কেমন দেখছেন, এবং ঋষাদের যে প্রস্তুতিটা আসলেই কি বাকি সব ক্রিকেটারদের থেকে তিনি বেস্ট প্রস্তুতিটা নিয়েছিলেন কিনা বিবিএলে গিয়ে, এবং বিসিবি তাকে ছেড়ে দিয়ে একটা ভালো কাজ করেছে কিনা সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।